নিজেদের দারোয়ানের মেয়ের জন্য এ কেমন পাগলামি আব্রাহাম? আব্রাহামের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। ডান হাত হতে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। পুরো ঘরের জিনিসপত্রের অবস্থা বিধ্বস্ত। আশেপাশে কাচের টুকরোর অভাব নেই। নিজের ঘরের প্রতিটা জিনিস ভাঙচুর করে সবেমাত্র একটু ক্ষান্ত হয়ে সোফায় মাথা নিচু করে বসেছিল সে। তার মধ্যেই মায়ের কথা কর্ণগোচর হতেই রক্তবর্ণ চোখে মাথা তুলে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, মা, আমার পাগলামি এখনো আরো বাকি। যদি তা দেখতে না চাও তবে এখনই এই রুম থেকে বের হও। ফাহিমা ছেলের কথায় তৎক্ষণাৎ চোখ রাঙালো। আব্রাহাম! আব্রাহাম আর নিজেকে সংযত করতে না পেরে চিল্লিয়ে বলে উঠল। ওই দারোয়ানের বাচ্চার সাহস হলো কি করে আমার লামিয়ার বিয়ে ঠিক করার? কেঁপে উঠল ফাহিমা বেগম। ছেলেকে বোঝাবার চেষ্টা করলো খানিক। লামিয়াকে শুধু দেখতে এসেছিল তারা, আর তেমন কিচ্ছু না। শান্ত হও তুমি। উফ, রিয়েলি? যে মেয়েকে আমি আমার অনুমতি ছাড়া বাসা থেকে বের হতে দেই না, বাহিরের মানুষ যাতে তার দিকে না তাকাতে পারে সেজন্য, সেই মেয়েকেই কিনা আমারই বাসায় বসে মানুষকে আমন্ত্রিত করে দেখানো হচ্ছে, আর তুমি আমাকে বলছো শান্ত হতে? শেষের কথাটা হুঙ্কার দিয়ে বলে উঠল আব্রাহাম। কেঁপে উঠল ফাহিমা বেগম সহ ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা লামিয়াও। অতিরিক্ত ভয়ে ফুপিয়ে কান্না করছে মেয়েটা। ভয়ে হাত পা কাঁপছে তার। কোনো মতে ঘরের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে ফোপাচ্ছে মেয়েটা। নিজের ভাগ্যের উপর নিজেরই রাগ হয় তার। আজ সকালে যখন তাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, মায়ের দেওয়া মেরুন রঙের একটা শাড়ি পরে তাদের সামনে বসেছিল মাত্র লামিয়া, তখনই কোথা থেকে যেন আগমন ঘটে আব্রাহাম খানের। এক কথায় লামিয়ার জম। মেয়েটা অতিরিক্ত পরিমাণে ভয় পায় আব্রাহামকে। তার উপর এখন আবার তাদের ঘরে ঢোকার সাথে সাথেই বলা নেই কওয়া নেই যেই ছেলে তাকে দেখতে এসেছিল তাকে ধরে ইচ্ছে মতো ঘুষি দিতে শুরু করে। আব্রাহামের মুখ পুরো লাল হয়ে রয়েছে, পুরুষালী মাসেলগুলো পুরো ফুলে উঠেছে। নিজের সর্বশক্তি দিয়ে একের পর এক ঘুষি দিতে দিতে ছেলেটার মুখটা পুরো থেতলে দিয়েছিল। নাক ফেটে রক্ত বের হচ্ছে। লামিয়ার মামাও ওখানে উপস্থিত। কিছু পুরুষ চেষ্টা করলো তাকে থামানোর, কিন্তু তা আর পারল না। আব্রাহামের এই রূপ দেখে লামিয়ার প্রাণ পাখি যায় যায় অবস্থা। ভয়ে আতঙ্কে বেচারি মায়ের পিছনে গিয়ে হু হু করে কেঁদে উঠল। আব্রাহাম আসার পর মুহূর্তেই ফাহিমা বেগম সেখানে উপস্থিত হয়। আব্রাহামকে আটকাতে চাইলে সেও ব্যর্থ হয়। ছেলেটা যখন আর মার খেতে না পেরে জ্ঞান হারায়, তখন আব্রাহাম তাকে ছেড়ে দিয়ে গর্জে ওঠে। আমার অনুমতি ছাড়া এ বাড়িতে ছেলে ঢুকেছে কিভাবে? কোন সাহসে এখানে ছেলে এসেছে? কোন সাহসে এই কুত্তার বাচ্চা আমার লামিয়াকে দেখতে এসেছে? বিয়ে দিবে ঠিক না? দেওয়াচ্ছি বিয়ে। কথাটা বলেই আব্রাহাম চোখে হিংস্রতা নিয়ে চারপাশে চোখ বুলাতে লাগলো। কাউকে খোঁজার চেষ্টা করলো। যখন কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেয়ে যায়, তড়িৎ গতিতে রহিমার পেছন থেকে লামিয়ার হাত ধরে নিজের সামনে এনে দাঁড় করায়। লামিয়াকে একটিবার উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করলো। চোয়ালে শক্ত হয়ে গেল লামিয়াকে শাড়িতে দেখে। আর এক সেকেন্ড অপেক্ষা না করে লামিয়াকে টানতে টানতে ঘর থেকে বের করে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। নিজের রুমে এসে এক প্রকার ছুঁড়ে মারে লামিয়াকে। মেয়েটা পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। সাথে সাথে ভয়টাও আরও বেড়ে গেল। শব্দ করে কান্না করে উঠল লামিয়া। সেই শব্দ আব্রাহামের কর্ণগোচর হতেই তার দিকে কটমট করে তাকিয়ে তেড়ে এলো। তা দেখে ঘাবড়ে গিয়ে পিছিয়ে ঘরের এক কোণে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো। ইতিমধ্যে শরীর কাঁপছে তার। আব্রাহাম লামিয়ার দিকে এগিয়ে গিয়েও গেল না। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো কিছুক্ষণ। তা দেখে লামিয়া কান্নার বেগ কিছুটা কমিয়ে বোঝার চেষ্টা করলো আব্রাহামের ভাবমূর্তি, কিন্তু বুঝতে পারল না। হঠাৎ কিছু ভাঙার আওয়াজ পেয়ে কেঁপে উঠল লামিয়া। ভয় বাড়ল, আরও তার সাথে কান্নার বেগ। আব্রাহাম নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাতের কাছে যা কিছু পেল তাই গর্জে উঠে ভাঙতে শুরু করলো। এতক্ষণে ফাহিমা বেগমও ছেলের ঘরের সামনে এসে হাজির। ছেলের এই অবস্থা দেখে থামানোর চেষ্টা করলো না, কারণ সে জানে সে চাইলেও তাকে থামাতে পারবে না। চোখ ঘুরিয়ে লামিয়াকে খোঁজার চেষ্টা করলো। ঘরে এক কোণে পেয়েও গেল। মেয়েটা চোখ মুখ খিচে দুহাত দিয়ে কান চেপে দাঁড়িয়ে আছে। তবুও আব্রাহাম যতবার কিছু ভাঙছে ঠিক ততবারই কেঁপে উঠছে। আব্রাহামকে যে কিছু বোঝানো যাবে না তা জানে ফাহিমা বেগম। দীর্ঘশ্বাস ফেলে লামিয়ার দিকে তাকালো। মেয়েটা শাড়ি পরেছিল আজ। বাচ্চা মেয়ে হওয়ার দরুন শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে মেয়েটা।
আর ওইভাবে টানার ফলে গায়ে পরিহিত মেরুন রঙের শাড়িটা এলোমেলো হয়ে গায়ে কোনো রকমে জড়িয়ে আছে। কুচিটা আর একটু টান পেলেই বুঝি খুলে পড়বে। বুক থেকে আঁচলও খানিকটা সরে গেছে। পরিস্থিতি এমন যে কোনো সময় শাড়ি খুলে পড়ে যেতে পারে, কিন্তু মেয়েটার সেদিকে তার কোনো খেয়ালই নেই। মেয়েটা দেখতে ছোট হলে হবে কি, তার কোমর পর্যন্ত চুল বরাবরই ফাহিমা বেগমকে মুগ্ধ করে। একটু আগেও কি সুন্দর করে খোপা করা ছিল, যা এখন খুলে পড়েছে কোমরের নিচ অবধি। দুধে আলতা গায়ের রং হওয়ার ফলে মেরুন রংটা বেশ চকচক করছে গায়ে। কান্নার ফলে গোলগাল মায়াভরা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। ডাগর ডাগর চোখে অসহায়তা ফুটে উঠেছে। তার দিকেই সেই চোখ আবদ্ধ লামিয়া তাকে সেই চোখ দ্বারাই বোঝাচ্ছে, বড়মা আমায় নিয়ে যাও এখান থেকে, আমার খুব ভয় করছে। ফাহিমা বেগমের বেশ খারাপ লাগলো মেয়েটার জন্য। চোখের ইশারায় ভয় পেতে বারণ করলো। আশ্বাস দিল সে তো আছে, কিচ্ছু হবে না। কিন্তু তাতে হয়তো মেয়েটার ভয় কমাতে পারলেন না তিনি। নিজের ভাবনার মধ্যেই আব্রাহামের হুঙ্কার শুনতে পেল। কি হলো, যেতে বললাম না তোমায়? একটা দীর্ঘ শ্বাস ছাড়ল ফাহিমা বেগম। ছেলের সাথে তর্ক করে সে পারবে না, তা বুঝতে পেরে আব্রাহামের কথার পাছে আর কোনো কথা না বলে লামিয়ার দিকে এগিয়ে যেতে নিলেই বাদ সাধল আব্রাহাম। ওইখানে না, আমার রুম থেকে যেতে বলেছি। তোমার রুম থেকেই চলে যাচ্ছি, তবে লামিয়াকে সাথে নিয়ে। কপাল কুঁচকে এলো আব্রাহামের। ওকে নিয়ে না, একাই যাবে তুমি? ওর সাথে আমার কথা আছে। না, ও এখন আমার সাথেই যাবে। তোমার কথা থাকলে পরে বলবে। আর এমনিতেও এখন তোমার মাথা ঠিক নেই, কখন কি করে বসবে তার কোনো গ্যারেন্টি নেই। আর মেয়েটাও তোমাকে অনেক ভয় পাচ্ছে, তাই ওকে এখন আমি নিয়ে যাব। আমি একবার যেহেতু বলেছি ও যাবে না মানে যাবে না, আর একটা কথা বাড়ালে ওকে যে আমি কি করব তা আমি নিজেও জানি না। ফাহিমা বেগম চুপ করে গেলেন। সে জানে তার ছেলে যা বলে তাই করে। সে এও জানে যে তার ছেলে কখনোই এই মেয়েটার কোনো ক্ষতি করবে না। এই 17 বছরের মেয়েটা যে তার ছেলের প্রাণভোমরা, তা তিনি ভালো করেই জানেন। আর কেউ কি কখনো নিজের প্রাণভোমরার কোনো ক্ষতি করতে পারে? পারে না। তবে তার এই জেদি ছেলের কোনো ঠিক ঠিকানা নেই। দেখা গেল লামিয়াকে এই রুম থেকে নিয়ে যাওয়ার দায়ে আবার বাড়ি মাথায় উঠবে সে। এই ভেবে আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। কিন্তু দরজা পর্যন্ত যেতেই কেউ একজন পেছন থেকে জাপটে ধরল। চমকে উঠলেন তিনি। ফাহিমা বেগমকে চলে যেতে দেখে লামিয়া আরও বেশি ঘাবড়ে যায়। যদি ফাহিমা বেগম যাওয়ার পরপরই আব্রাহাম তাকে মারে তখন? এমনিতেই আব্রাহামকে সে ছোটবেলা থেকেই জমের মতো ভয় পায়, যার ফলে সহজে আব্রাহামের সামনে আসতে চায় না। আর যাই হোক, সে কোনোভাবেই এই লোকের সাথে একা থাকবে না। এমনিতেই রেগে আছে খুব। রাগের মাথায় যা পাচ্ছে তাই আছড় দিয়ে ভাঙছে। যদি তাকেও ওই জিনিসগুলোর মতো করে একটা আছড় দেয়? এই কথা ভেবে লামিয়ার গলা শুকিয়ে এলো। ভয়ে আতঙ্কে আর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে এসে ফাহিমা বেগমকে জাপটে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ও বড় মা, তুমি আমায় একা রেখে যেও না, আমার খুব ভয়। লামিয়ার কাণ্ডে হকচকিয়ে গেল ফাহিমা বেগম। লামিয়ার ডান হাত ধরে তার সামনে দাঁড় করিয়ে সযত্নে আগলে নিল বুকে। লামিয়ার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, ভয় পায় না লক্ষ্মীটি, খানিকক্ষণের জন্য থাক এখানে, একটু পরেই এসে নিয়ে যাব তোকে। লামিয়া তৎক্ষণাৎ অস্থির হয়ে ফুপিয়ে বলে উঠল, না না, তুমি যেও না। তুমি যাওয়ার পরে যদি উনি আমাকে মারে তখন? যেও না, আমাকে রেখে নিয়ে যাও তোমার সাথে। ফাহিমা বেগম এবার শুকনো ঢোক গিলে ভয় ভয় চোখে আব্রাহামের দিকে তাকালো। তাকানোর সাথে সাথেই আব্রাহামকে দেখে বেশ অবাক হলো। একটু আগেও যে চোখ রাগে লাল হয়েছিল, সে চোখের দৃষ্টি এখন শীতল, শান্ত চোখে দেখছে লামিয়াকে। কিন্তু তার ছেলের তো এখন লামিয়ার কথা শুনে রাগে ফুঁসে ওঠার কথা। তার বদলে এমন শান্ত হয়ে আছে কেন? ফাহিমা বেগম বুঝল না ব্যাপারটা। দৃষ্টি দৃঢ় করে বোঝার চেষ্টা করলো আব্রাহামের হাবভাব। যখন বুঝল আব্রাহামের দৃষ্টি লামিয়ার মুখের দিকে নয় বরং অন্য কোথাও, তখন নিজের বুকে জড়িয়ে থাকা অবস্থাতেই পর্যবেক্ষণ করে নিল লামিয়াকে। ঠিক যা ভেবেছিল তাই হয়েছে। লামিয়া ফাহিমা বেগমকে আটকানোর উদ্দেশ্যে অগোছালো দৌড় দেওয়ার ফলে তার শাড়ির কুচি খুলে মাটিতে লুটিয়ে পড়েছে। শাড়ির আঁচল খানিকটা সরে গিয়ে এক পাশ দৃশ্যমান হয়ে উঠেছে। নিজের শাড়ির অবস্থা বেহাল, কিন্তু সেই দিকে এই মেয়ের কোনো খেয়ালই নেই।
লামিয়া ফাহিমা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে তাকে এ ঘর থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছিল। তা দেখা মাত্রই আব্রাহামের মেজাজ আরও খারাপ হয়ে গেল। রাগে গজগজ করতে করতে লামিয়াকে ফাহিমা বেগম হতে ছাড়ানোর জন্য উদ্যত হতেও থেমে গেল। দৃষ্টিতে পড়ল লামিয়ার খুলে যাওয়া শাড়ির সেই দৃশ্য। হঠাৎ মনে হলো তার গলাটা শুকিয়ে গিয়েছে। সেদিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়। লামিয়া হতে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকাতেই থতমত খেয়ে গেল। ফাহিমা বেগম লামিয়াকে পর্যবেক্ষণ করছে তা দেখে আব্রাহাম ইতস্তত বোধ করল। অশান্ত দৃষ্টি এদিক সেদিক ফেলে আর 1 সেকেন্ডও অপচয় না করে তৎক্ষণাৎ রুম ত্যাগ করে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট টান দিচ্ছে আব্রাহাম, কিন্তু আজ যেন তার মনটাকে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া দিয়েও শান্ত করানো যাচ্ছে না। সকালে অনাকাঙ্ক্ষিতভাবে লামিয়ার শাড়ি খুলে যাওয়াতে মায়ের সামনে বেশ আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। লামিয়া নিতান্তই একটা কিশোরী, এক কথায় বাচ্চাও বলা যায়। হাতে পায়ে যতটুকু বড় হয়েছে এই আর কি। কিন্তু আব্রাহাম, সে তো এই বাচ্চা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তার সমবয়সীরা যেখানে বিয়ে করে বাচ্চা নিয়ে ঘুরছে, সেখানে সে একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে। ভাবতেই নিজের উপর নিজেরই হাসি পায়। হোক সে 17 বছরের একটা কিশোরী, তবুও তার এই মেয়েটাকেই চাই। নিজের এই 29 বছরে এই একটিমাত্র মেয়েকেই চেয়েছে নিজের জীবনে, আর এই মেয়েকে সারা জীবনের জন্য নিজের করে নেবে। কিন্তু লামিয়া, কি অদ্ভুত তাই না? যে মেয়েকে সে পাগলের ন্যায় ভালোবাসে, সে মেয়ের কিনা তাকে দেখলেই ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। যাকে দেখার জন্য সে প্রতিটা ক্ষণে ক্ষণে মরে, সেই কিশোরী তার ছায়া দেখলে 100 হাত দূরে থাকে। যদি কোনোদিন ভুলক্রমে সামনাসামনি হয়ে যায়, তাহলে চোরের ন্যায় পালাবার পথ খোঁজে। এই তো কিছুদিন আগের ঘটনা। আব্রাহাম তখন পার্টি অফিসের উদ্দেশ্যে বের হচ্ছিল। গাড়িতে উঠতে যাবে সেই সময় লক্ষ্য করল লামিয়া বাসার গেট দিয়ে প্রবেশ করছে। প্রথমে তার মুখের ভঙ্গিমা স্বাভাবিক থাকলেও আব্রাহামকে দেখা মাত্রই তার চোখে মুখে ভর করে একরাশ ভয়। সাথে সাথে তার দৃষ্টি নুইয়ে পড়ে নিচের দিকে। ভয়ে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে হাঁটার বেগ বাড়িয়ে আব্রাহামকে অতিক্রম করে যেতে নিবে, তার আগেই বাদ সাধল আব্রাহাম। এই দাঁড়া। লামিয়ার পা তৎক্ষণাৎ থেমে গেল। ভয়ে নিজেকে আরও কিছুটা গুটিয়ে নিল। এইদিকে আয়। লামিয়া গেল না। ভয়ে আড়ষ্ট হয়ে ঠাঁই দাঁড়িয়ে রইল। তা দেখে আব্রাহাম এবার ধমকে উঠল। কি হলো, কথা কানে যাচ্ছে না? কেঁপে উঠল লামিয়ার ছোট্ট শরীরটা। মাথা নুইয়ে রেখে ধীর পায়ে এগিয়ে গেল আব্রাহামের সম্মুখে। লামিয়াকে একবার আপদমস্তক দেখে নিল আব্রাহাম। মেয়েটার 2 কাঁধে ঝুলিয়ে রাখা কলেজ ব্যাগের 2 সাইডের ফিতা শক্ত করে খামচে ধরে রেখেছে। ফর্সা মুখটা রোদের প্রকোপে লাল হয়ে গেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কিন্তু এখন আব্রাহাম ক্লান্তির থেকেও বেশি সেই চোখে ভয় দেখতে পাচ্ছে, যা রয়েছে তার জন্যই। মাঝে মাঝে আবার তাকে আর চোখে দেখছে, কিন্তু বারবার চোখাচোখি হওয়ার ফলে তা নামিয়ে নিচ্ছে। তা দেখে আব্রাহাম হাসল মনে মনে। মেয়েটা বড্ড অবুঝ। ব্যাগটা দে। লামিয়া ভয়ে ভয়ে তাকালো আব্রাহামের দিকে, বোঝার চেষ্টা চালালো যে সে কি করতে চাইছে। আব্রাহাম লামিয়ার কোনো ভাবান্তর না দেখে কিছুটা ধমকের সুরে বলে উঠল। কি হলো, দে। তাতেও লামিয়া কিঞ্চিত কেঁপে উঠল। বিনা বাক্য অপচয় করে নিজের কাঁধের ব্যাগটা বাড়িয়ে দিল আব্রাহামের দিকে। আব্রাহাম তার ড্রাইভার শাফিকে ডেকে তার হাতে ধরিয়ে দিয়ে লামিয়ার বাসায় দিয়ে আসতে বলল। শাফি চাচাকে যেতে দেখে লামিয়া ও তার পিছু পিছু হাঁটা ধরলে আব্রাহাম আবারও ধমকে ওঠে। তুই কোথায় যাচ্ছিস? তোকে যেতে বলছি আমি। লামিয়া ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝায়। ড্রাইভার যেতেই লামিয়ার ভয় বাড়ল বই কমল না। এখন লামিয়া আর আব্রাহাম ছাড়া এখানে কেউ নেই। আগে তো যাও শাফি চাচা ছিল, তাদের সামনে না থাকুক গাড়ির ভেতরে তো ছিল, যার ফলে ভয়টা একটু কম লাগছিল। কিন্তু এখন তো শাফি চাচাও নেই। এই কথা ভেবেই একটা শুকনো ঢোক গিলে চোরা চোখে আব্রাহামের দিকে চাইল, যার দৃষ্টি তার মুখের দিকে নিবদ্ধ। সাদা কলেজ ড্রেস পরিহিত হিজাবি মেয়েটাকে মুগ্ধ চোখে দেখছে আব্রাহাম। হিজাব পরার ফলে লামিয়ার গোলগাল গোলুমুলু মুখটা আরও গোলুমুলু লাগছে। তার উপর আবার রোদের তাপে মুখটা কেমন যেন লাল হয়ে আছে। আব্রাহামের ইচ্ছে জাগলো মেয়েটাকে একটু আদর করে দিতে, ছুঁয়ে দিতে চাইল নিজের ওষ্ঠ দ্বারা ওই লাল লাল গালগুলোকে, কিন্তু করল না তা।
নিজের ইচ্ছেকে মাটি চাপা দিয়ে গমগমে কণ্ঠে বলল, কলেজ ছুটি হয় কয়টায়? জি জি 12টায়। কপাল কুঁচকে এলো আব্রাহামের। নিজের হাত ঘড়িটায় চোখ বুলিয়ে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, ছুটি হয় 12টায়। কলেজ থেকে বাসায় আসতে সময় লাগে 20 মিনিট, আর এখন বাজে দুপুর 12টা 35 মিনিট। 15 মিনিট লেট কেন? কোথায় ছিলি? লামিয়া অপরাধীর ন্যায় আব্রাহামের দিকে তাকিয়ে কৈফিয়ত দিল। রিক্সা পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গিয়েছে। কথাটা বলেই আবার মাথা নিচু করে ফেলল। আব্রাহাম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ করেই বলে উঠল। কলেজে বোরকা পরে যেতে পারিস না? লামিয়া থতমত খেয়ে গেল, ছোট্ট করে উত্তর দিল, কলেজের ড্রেস ছাড়া অন্য কোনো পোশাক পরা বারণ। আমি অন্য কোনো পোশাক না, বোরকা পরার কথা বলেছি। তাও বারণ। কে বারণ করছে? কলেজের কর্তৃপক্ষ। কপাল কুঁচকে এলো আব্রাহামের, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তুই কাল থেকে বোরকা পরে কলেজে যাবি। আমি কথা বলে নিব প্রিন্সিপালের সাথে। ফোনের রিংটনের কারণে মাঝপথেই নিজের কথা থামাতে হয় আব্রাহামকে। জরুরি কল বিধায় তা রিসিভ করতে হয়েছে, কিন্তু কল রিসিভ করার আগে লামিয়াকে আদেশের সুরে বলেছে যাতে এখান থেকে এক পাও না নড়ে, কিন্তু তা শুনল না। ভীতু লামিয়া আব্রাহামকে ফোনে ব্যস্ত হতে দেখেই সুযোগ বুঝে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের বাসায় ঢুকে পড়ে। ফোনে কথা বলা শেষে লামিয়ার দিকে ফিরতেই দেখে লামিয়া নেই, মেয়েটা আবার পালিয়েছে। লামিয়ার বাচ্চামো দেখে ঠোঁট প্রসারিত করল আব্রাহাম। আমি এখন কি করছি ম্যাডাম? মেয়ের চিন্তায় বেশিক্ষণ ঘরে বসে থাকতে পারলেন না রহিমা, তাই মেয়েকে নিতে ছুটে এসেছেন। রহিমার প্রশ্নে ফাহিমা বেগম স্বাভাবিক কণ্ঠে বললেন, নিশাতের রুমে ঘুমাচ্ছে। মেয়েটার উপর আজ সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই ক্লান্ত হয়ে নিশাতের সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে। রহিমা কিছুটা ইতস্ততার সহিত বলল, দয়া করে ওকে ডেকে দিন, বাসায় নিয়ে যাই। না, আব্রাহামের বারণ আছে। বিকেলবেলা যেতে চেয়েছিল তোমার কাছে, কিন্তু আব্রাহাম তখন বলে দিয়েছে ওকে যাতে আজ বাসা থেকে বেরোতে না দেওয়া হয়। রহিমা চকিত হয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল। সে কি কথা? রহিমার কথা শেষ করতে না দিয়ে ফাহিমা বেগম বলে উঠল, চিন্তা করো না, কাল সকালে আমি ওকে তোমার কাছে পাঠিয়ে দেব। আব্রাহামের রাগ সম্পর্কে তো জানোই, তাই আজকে রাতটা থাক, কাল সকাল হলে আব্রাহামকে বুঝিয়ে লামিয়াকে পাঠিয়ে দিব। আর যদি এখন নিয়ে যেতে চাও তাহলে দেখা গেল আব্রাহাম তা নিয়ে আবার রেগে যাবে। তাই বলছি ছেলেটার মাথা ঠান্ডা হোক আগে, তারপর না হয়। রহিমা আর কিছু বলল না। সে জানে এবারের বড় ছেলে কতটা রগচটা স্বভাবের। তার রাগ সম্পর্কে রহিমার ভালোই ধারণা আছে, তাই ফাহিমা বেগমের কথার পাছে কোনো দ্বিমত পোষণ করল না। ফাহিমা বেগম এবার বেশ গম্ভীরভাবে রহিমাকে শুধালো, তা রহিমা, কি এমন হলো যে আজ তুমি এত বড় একটা কাণ্ড ঘটাতে যাচ্ছিলে, আর আমাকে একবারও এ বিষয়ে জানানোর প্রয়োজন মনে করলে না? রহিমা খানিকটা ইতস্তত বোধ করে ধীর কণ্ঠে বলল, আসলে অনেকদিন ধরে লামিয়ার মামা একটা ছেলের কথা বলছিল। প্রথমে রাজি না থাকলেও পরে ভাবলাম আর কতদিন আপনাদের ঘাড়ের উপরে থাকবো, তাই ভাবলাম লামিয়ার বাবা তো সেই 5 বছর আগে আমাদের দুজনকে রেখে চলে গিয়েছে না ফেরার দেশে। আর যাওয়ার পর থেকেই তো আপনারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করছেন, আর কতদিনই বা আপনাদের অন্য অপচয় করব। আর মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই ভেবেছিলাম মেয়েটাকে একটা নির্ভরযোগ্য হাতে তুলে দিয়ে নিজে গিয়ে গ্রামের বাড়ি উঠবো, এটা ভেবেই রাজি হয়েছিলাম। রহিমার কথা শুনে তাকে শাসিয়ে উঠল ফাহিমা বেগম। রহিমা, তোমার জন্য যা করা হচ্ছে তা এমনি এমনি করা হচ্ছে না। তুমি নিজে তা রোজগার করেছো, এটা তোমার পারিশ্রমিক। তাহলে এগুলো কোন ধরনের কথা? ফাহিমা বেগমের যুক্তিতে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল রহিমা, কি আর রোজগার করি? বর্তমানে কোনো বাসায় 3 বেলা রান্না করতে হলে যেখানে মাসে সর্বোচ্চ 5 টাকা মাইনে পাওয়া যায় কিনা সন্দেহ, সেখানে আপনারা তো আমাদের পুরো খরচটাই বহন করছেন। আমি আর লেখাপড়া থেকে শুরু করে জামা কাপড় কিনে দেওয়ার খরচও আপনারা দিচ্ছেন। রহিমার কথায় ফাহিমা বেগম কপট রাগ দেখিয়ে বলে উঠল, তোমাদের কেউ দয়া করছে না রহিমা, এটা তোমাদের প্রাপ্য। তাই এসব কথা ভাবা বন্ধ করো। ফের যদি তোমার মুখে এ ধরনের কথা শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম।
রহিমা বেগম হাসল খানিক। এই লোকগুলো নিতান্তই খুব ভালো মানুষ। বর্তমান সমাজে ওনাদের মতো মানুষের খোঁজ পাওয়া বেশ দায়ের। স্বামীর মৃত্যুর পর এই লোকগুলোই তাদের পাশে দাঁড়িয়েছিল। এদেরকে রহিমাদের কাছে ফেরেশতাদের থেকে কম মনে হয় না। আচ্ছা ম্যাডাম, ওই আব্রাহাম বাবা ওইভাবে রেগে গিয়েছিলেন কেন? ফাহিমা বেগম থতমত খেয়ে গেলেন। লামিয়ার প্রতি আব্রাহামের দুর্বলতা সম্পূর্ণ আড়াল করে গেলেন। কেন আবার? লামিয়ার এখনো 18 বছর হয়নি, তার আগেই তুমি বিয়ে দিতে চেয়েছিলে, যা বাল্যবিবাহ হিসেবে ধরা হতো। আর বাল্যবিবাহ একটা আইনত অপরাধ। আব্রাহাম একজন নেতা, আর তুমি একজন নেতার বাসায় বসেই এই ধরনের অপরাধ করতে যাচ্ছিলে। তাই কি তার রাগ করা স্বাভাবিক নয় কি? কিন্তু রহিমাকে থামিয়ে দিল ফাহিমা বেগম। ব্যাস, আর না। তোমাকে দেখে বেশ ক্লান্ত লাগছে। নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। কাল সকালে লামিয়াকে পাঠিয়ে দেব, চিন্তা করো না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 2:34। বেঘুরে ঘুমাচ্ছে লামিয়া। তার প্রতিটা ভারী নিঃশ্বাস বলে দিচ্ছে যে সে কতটা গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে। তার পাশেই বসে রয়েছে আব্রাহাম, যে এক দৃষ্টিতে লামিয়ার মুখপানে চেয়ে আছে। অন্ধকার রুমটা চাঁদে আলো দ্বারা কিছুটা আলোকিত, আর সেই চাঁদের আলোতে লামিয়ার উজ্জ্বল মুখটা মুগ্ধ চোখে দেখছে আব্রাহাম। অতিরিক্ত কান্নার ফলে মেয়েটার চোখ জোড়া ফোলা ফোলা লাগছে। কিছুক্ষণ চেয়ে থেকে হাত বাড়িয়ে বাম গালটা হালকা স্পর্শ করল আব্রাহাম। খানিক ঝুঁকে এলো, পরম যত্নে ফোলা ফোলা দুচোখের পাথায় চুমু খেলো। মাথা তুলে কাছে থেকে দেখে নিল এক দৃষ্টিতে। তারপর হঠাৎই আস্তে করে ডান গালে নিজের ওষ্ঠ ছুঁইয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে মোহনীয় কণ্ঠে বলল, আমার পিচ্চি প্রেয়সী, তুমি কবে এরকম আদরে ভাবে আমার বুকে মাথা রেখে ঘুমাবে? কি অসহায় শোনা গেল আব্রাহামের কণ্ঠটা, যে কণ্ঠে রয়েছে নিজের প্রেয়সীকে কাছে পাওয়ার তৃষ্ণা। এ কণ্ঠ যদি কোনো নারী তার প্রেমিক পুরুষের কাছে থেকে শুনতো, তাহলে হয়তো নিজের সব কিছু উজাড় করে দিয়ে ঝাঁপিয়ে পড়তো সেই বুকে। আব্রাহাম দেখছে তার লামিয়াকে, যে কিনা আরাম করে নিজের রাতের ঘুম সম্পূর্ণ করছে। কি শান্তিতে ঘুমিয়ে রয়েছে, তাই না? কিন্তু মেয়েটা যদি এখন জেগে থাকতো, তাহলে নির্ঘাত আব্রাহামকে তার এত কাছে দেখে হার্ট অ্যাটাক করত। আব্রাহাম হাসলো খানিক। লামিয়ার মায়াভরা মুখটা দেখে নিল তৃপ্তি ভরে। কিয়ৎক্ষণ চেয়ে থেকে লামিয়ার কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দূরে সরে গেল। গালে কপালে শিরশিরি অনুভূতি হতে কিছুটা নড়ে চড়ে উঠল লামিয়া। তারপর আবার ঘুমের দেশে তলিয়ে গেল। তা দেখে মুচকি হাসল আব্রাহাম। লামিয়ার গায়ে জড়ানো কম্বলটা আর একটু ভালো করে জড়িয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে নিশাতে রুম হতে প্রস্থান করল। সকাল সকাল কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে লামিয়া। প্রিয় বান্ধবী রিমির অপেক্ষায় প্রায় 10 মিনিট হতে চলল। এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মেয়ের কোনো খবরই নেই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রয়েছে। একে তো এই অসহ্যকর গরম, তার উপর আবার এই বোরকা পরা। বোরকার সাথে রয়েছে নেকাব, যার ফলে গরমে লামিয়ার অবস্থা পুরো বেজায়। সেদিন আব্রাহাম হঠাৎ করে বোরকার কথা বলার পর থেকে লামিয়ার বোরকা ছাড়া কলেজে আসা নিষিদ্ধ হয়ে যায়। প্রথমে বোরকার কথা বললেও পরে তারই আদেশে বোরকার সাথে নেকাবও যুক্ত হয়। কলেজ থেকে অনুমতিও দেওয়া হলো, কিন্তু শুধুমাত্র তার জন্য। লামিয়া ব্যতীত অন্য কারো কলেজে কলেজ ড্রেস ছাড়া প্রবেশের অনুমতি নেই। আব্রাহাম নেতা মানুষ, তার প্রভাব অনেক, তাই তো সে বলার সাথে সাথেই কলেজের প্রিন্সিপালও অনুমতি দিয়ে দিল। তারপর থেকে কলেজে বোরকা পরে আসে। লামিয়া মাঝে মাঝে বুঝে উঠতে পারে না এই লোকের সমস্যাটা ঠিক কোথায়। তার কোন পাকা ধানে মই দিয়েছিল লামিয়া, যে তার সাথে সর্বক্ষণ এমন করে? লামিয়া 7-5 ভাবনার মধ্যেই দেখা পেল রিমির, যে রিকশার ভাড়া মিটিয়ে তার দিকেই এগিয়ে আসছে। কি হুজুর, কি অবস্থা তোর? রিমির কথার পাছে তেতে উঠল লামিয়া। একটা দেবো কানের নিচে, বজ্জাত মেয়ে! কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? কোন জাহার নামে ছিলি এতক্ষণ? আরে চিল চিল, এত গরম হচ্ছিস কেন? এমনিতেই আজ রোদের তাপটা একটু বেশি, তার উপর এখন যদি তুইও গরম হয়ে যাস, তবে দেখা গেল হয়তো এত হটনেস সহ্য করতে না পেরে আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তাই বলছি, চিল চিল। রিমির এই অযৌক্তিক কথা শুনে লামিয়ার মেজাজ আরও বিগড়ে গেল, যে কোনো সময় ফেটে পড়তে পারে। তা বুঝে রিমি ঝটপট অপরাধ স্বীকার করার মতো করে বলল, আচ্ছা সরি, আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই লেট হয়েছে। এখন আর রাগ করে থাকিস না, চল ক্লাসে যাই।
এমনিতেই লেট হয়ে গেছে। লামিয়াও আর কিছু বলল না। আসলেই তাদের দেরি হয়ে যাচ্ছে। এখন যদি রিমির সাথে এখানে দাঁড়িয়ে তর্ক করে তবে দেখা গেল আরও দেরি হয়ে গেল। তাই আর কথা না বাড়িয়ে চুপ রইল। কলেজের ভেতরে প্রবেশ করতে হঠাৎ কিছু মনে পড়ায় বেশ আগ্রহ নিয়ে শুধালো রিমি। এই লামিয়া, তোকে না কাল দেখতে আসার কথা ছিল? হঠাৎ রিমির বলা কথাতে কালকের কথা স্মরণে এলো, আর লামিয়া মনটাও খারাপ হয়ে গেল। ছোট করে উত্তর দিল। হুম। কি বলেছে তারা? নিশ্চিত তোকে পছন্দ করেছে। পছন্দ না করে যাবে কোথায়? বান্ধবী আমার সেই সাথ না, মানে থুরি সেই সুন্দর হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমার হবু দুলাভাই দেখতে কেমন রে? নিশ্চয়ই দেখতে খুব হ্যান্ডসাম, এক্কেবারে নায়কদের মতো। তুই নায়িকা আর সে নায়ক। ইস, কি সুন্দর মানাবে রে তোদের। যাক, সারা জীবনে অন্তপক্ষে বিয়ে করে একটা ভালো কাজ করবি। আমি না অনেক খুশি। তোর বিয়েতে অনেক মজা করব, দেখিস। শোন, তোর হবু বরকে বলে দিবি গেট ধরতে গেলে কিন্তু কোনো দামাদামি না করে, আমরা যা চাইবো তাই যাতে দিয়ে দেয়। আরে আমি তো জরুরি কথাটা জিজ্ঞেস করতে ভুলে গেছি। এই লামিয়া, বিয়ের তারিখ কবে রে? এক নাগারে কথাগুলো বলে থামলো রিমি। লামিয়া অবাক চোখে চেয়ে আছে রিমির পানে। এই মেয়ে এত কথা কিভাবে বলে? পৃথিবীতে কিছু অত্যাধিক চালাক মানুষ আছে যারা সব সময় এক লাইন বেশি বোঝে, যাদের সামনে ক বললে কলিকাতা বানিয়ে ফেলে। রিমিও সেই প্রকৃতির একজন। লামিয়া শুধু বলেছিল তাকে দেখতে এসেছে, আর রিমি সে তো বিয়ের গেট ধরা অবধি চলে গেছে। লামিয়া হতাশ কণ্ঠে বলল। আর বিয়ে, যে ছেলে দেখতে এসেছিল আব্রাহাম ভাই ধরে তার নাক ফাটিয়ে দিয়েছে। ছেলের পরিবারকে যা ইচ্ছে তাই বলে বাসা থেকে বের করে দিয়েছে। রিমি চোখ বড় বড় করে বলল। সে কি, কেন? জানি না, আমি মাকে বলেছে দ্বিতীয়বার যাতে এইরকম কিছু করার কথা চিন্তাতেও না আনে। যদিও আমি বিয়েতে তেমন একটা রাজি ছিলাম না, তারপরেও ছেলেটার জন্য খারাপ লাগছে। আব্রাহাম ভাই কি মারটাই না মারলো, বেচারার মুখটা প্রায় থেতলে গিয়েছিল। সে কথা মনে পড়লে এখনো শরীরটা কাটা দিয়ে ওঠে। কি সাংঘাতিক ব্যাপার। তাদের কথোপকথনের মধ্যে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসে প্রবেশ করতে যাবে তার আগে পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ শুনে থেমে যায়। ভালো করে লক্ষ্য করে দেখল কণ্ঠের মালিক লামিয়ার নাম ধরেই ডাকছে। লামিয়া, এই লামিয়া, দাঁড়াও। তারা দুজনেই থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতেই দেখা মিলল পরিচিত রাফি ভাইয়ের। তাদের সিনিয়র, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। কিছুদিন আগে একটা বিপদে পড়ায় রাফির কাছে সাহায্য চেয়েছিল তারা। রাফিও খুশি মনে তাদের সাহায্য করেছিল সেদিন। তারপর থেকেই তাদের পরিচয়। সেদিনের পর থেকে রাফি সবসময় তাদের আশেপাশেই থাকে। দেখা হলে আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলে জিজ্ঞাসা করে তাদের কোনো সমস্যা হচ্ছে না তো, কোনো প্রকার সাহায্য লাগলে যাতে তাকে বলে। কিন্তু বিগত কিছুদিন ধরে একটু বেশি ঘুরঘুর করছে তাদের সামনে। লামিয়া তেমন একটা লক্ষ্য না করলেও রিমি বেশ ভালোই লক্ষ্য করছে বিষয়টা। রাফি এগিয়ে এলো তাদের কাছে, সৌজন্যমূলক একটা হাসি দিয়ে বলল। কেমন আছো তোমরা? রিমি জবাব দিল। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি। রিমি হতে দৃষ্টি সরিয়ে লামিয়ার দিকে ফিরল। দেখল মেয়েটা কেমন জড়সড় হয়ে দৃষ্টি মেঝেতে রেখে দাঁড়িয়ে আছে। তুমি কেমন আছো লামিয়া? লামিয়া মাথা নুইয়ে রেখে ছোট্ট করে উত্তর দিল। ভালো আছি। এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো? না। রাফি আশাহত হলো। এ মেয়েটার সমস্যা কি তাই সে বুঝে উঠতে পারে না। সব সময় তাকে দেখলেই মাথা নুইয়ে ফেলে, ভালো মতো কোনো কথাও বলতে চায় না, তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। শুধু তাকে কেন, কলেজের প্রতিটা ছেলেকেই এড়িয়ে চলে। আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি সে। কথা তো দূরে থাক, কোনো ছেলের দিকে তাকাতেই দেখেনি। হয়তো পর্দাশীল তাই। কিন্তু বর্তমানে আমাদের সভ্য সমাজে কিছু নারী রয়েছে যারা পর্দার সাথে আধুনিকতা যোগ করে পর্দায় বৈশিষ্ট্য বদলে দিচ্ছে। এক কথায় যাকে বলে পর্দার অপমান। তারা শুধু নামের পর্দা করে, কাজের না। কিন্তু লামিয়া মেয়েটা এদের থেকে আলাদা। মেয়েটার এই স্বভাবই রাফিকে আকৃষ্ট করছে বারংবার। রিমিকে বেশ অনেকক্ষণ ধরে এখান থেকে চলে যাওয়ার জন্য খোঁচাচ্ছে লামিয়া, যার ফলে রাফিকে চুপ করে থাকতে দেখে চট করে বলে উঠল রিমি। ভাই আমাদের ক্লাস আছে, আমরা যাই। আচ্ছা যাও, আর কোনো সমস্যা হলে আমায় জানিও। আচ্ছা। আর কোনো কথা না বলে ক্লাসে প্রবেশ করলো তারা। ক্লাসের ভেতর ঢুকেই রিমি কিছুটা গোয়েন্দা গোয়েন্দা ভাব নিয়ে বলল।
লামিয়া ভ্রু কুঁচকে বলল, কি আবল তাবল বকছিস? আরে আবল তাবল না, সত্যি বলছি। দেখিস না কিভাবে আমাদের সামনে ঘুরঘুর করে, তোকে দেখলেই কেমনভাবে তাকিয়ে থাকে। আমি তো 100% শিওর রাফি ভাই তোকে পছন্দ করে। যা পেটে আসছে তাই বকছিস, তাই না? আচ্ছা বল, উনি এখনো আমার মুখই দেখেনি, তাহলে কিভাবে ওনার পছন্দ হলাম? রিমি অভিজ্ঞদের মতো করে বলল, শোন, প্রেমে পড়তে হলে মুখ দেখা লাগে না, মন যাকে আঙুল তুলে দেখিয়ে বলে যে একেই আমার ভালো লেগেছে, তার প্রেমেই পড়ে মানুষ, বুঝলি? আবার মাঝে মাঝে কিছু মানুষ অপর মানুষের মুখ না দেখেও তাদের স্বভাব চরিত্রে আকৃষ্ট হয়। হয়তো বা রাফি ভাইয়ের বেলাও তাই হয়েছে। আমি বলি কি, শোন, রাফি ভাই ভালো মানুষ আর তোদের মানাবেও বেশ। লামিয়া তেতে উঠল। এই তুই থামবি? ওনার যা ইচ্ছে তাই করুক, তা আমাদের দেখার বিষয় না। আর এতই ভালো লাগে তাহলে যা না, ওনার গলায় গিয়ে ঝুলে পড়। লামিয়ার কথায় রিমিও কিছুটা রাগান্বিত স্বরে বলল, তোর সমস্যাটা কি? আমি তো তাই বুঝি না, ছেলেদের নিয়ে তোর এত অ্যালার্জি কেন? ছেলেটা প্রতিদিন এসে আমাদের সাথে কি সুন্দর করে কথা বলে, আর তুই কিনা তাকে পাত্তাও দিস না। এত কিছু সমস্যা তোর ছেলেদের থেকে? রিমি বিড়বিড় করে বলল। আসল সমস্যা তো আর আমার না, অন্য কারো। রিমি একব্রো উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে শুধালো, কার সমস্যা? কারো না, দেখ স্যার এসেছে। লামিয়া আর কথা না বাড়িয়ে ক্লাসে মন দিল, কিন্তু লামিয়া মন দিতে পারল না। জানালার বাইরে চোখ রেখে ভাবতে লাগলো যে সে কেন ছেলেদের থেকে দূরে থাকে। ডুব দিল অতীতের একটি পৃষ্ঠায়। সেবার লামিয়া সবেমাত্র ৮ম শ্রেণীতে উঠেছিল। স্বভাবসুলভ এটাই স্বাভাবিক যে নতুন নতুন বন্ধু হবে, এবং হলোও তাই। অনেক বন্ধু হয়েছিল তার। আসলে আমাদের সমাজের মানুষ দুটি জিনিসকে মূল্য দেয় বেশি, এক টাকা, আর দ্বিতীয়ত হলো সৌন্দর্য। লামিয়ার টাকা না থাকলেও ছিল চোখ ধাঁধানো সৌন্দর্য, আর সেই কারণেই অল্প কিছুদিনের মধ্যে স্কুলে অনেক জনপ্রিয়তা পেয়েছিল, আর তার জন্য অনেক বন্ধুবান্ধবও হয়েছিল। মেয়ে বন্ধু থাকলেও ছেলে বন্ধুদের পাল্লা ছিল শূন্য। দু একটা ছেলে ক্লাসমেটের সাথে মাঝে মাঝে কথা হলেও বন্ধু ছিল না। সবই ঠিকঠাক ছিল, ভালোই লাগতো তার মানুষের এত পাত্তা পেয়ে। কিন্তু হঠাৎ একদিন সেই স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্র তাকে প্রেম প্রস্তাব প্রদান করে। স্কুল মাঠে যখন সকলের সামনে হাঁটু করে প্রেম নিবেদন করতে ব্যস্ত, তখনই আগমন ঘটে আব্রাহামের। কোথা থেকে যেন তার কালো রঙের বাইকটা করে স্কুলের গেট দিয়ে ঢুকছে। তার ঠিক পেছনেই দূরত্ব বজায় রেখে আরও ৩-৪টা বাইক দেখা যাচ্ছে। সাঁই সাঁই করে কলেজের ভেতরে ঢুকে এই বাইক থামলো। আব্রাহাম বাইক থেকে নেমে নিজের গায়ে জড়ানো ইন করা ধূসর রঙের শার্টের হাতা ফোল্ড করতে করতে তাদের দিকে এগিয়ে আসছে। পেছনে থাকা বাইকের লোকগুলো আব্রাহামের পেছন পিছন আসছে। আব্রাহামের মুখের ভঙ্গিমা কঠিন, চোখগুলো কেমন লাল লাল লাগছে। হাতা ভালো করে ফোল্ড করা হয়ে গেলে হাঁটা অবস্থাতেই নিজের ডান হাতটা তার পেছনের এক ছেলের দিকে বাড়িয়ে দিল। সাথে সাথে পেছন থেকে একজন আব্রাহামের হাতে একটা হকি স্টিক ধরিয়ে দিল। আব্রাহাম তার শক্ত হাতে নিয়ে লামিয়ার কাছে আসা মাত্রই হকি স্টিক দিয়ে হাঁটু গেড়ে বসে থাকা ছেলেটাকে মারতে শুরু করলো। সাথে সাথে লামিয়া কিছুটা দূরে ছিটকে সরে যায় ভয়ে। রীতিমতো হাত পা কাঁপা শুরু করে দিয়েছে তার। ছেলেটা ব্যথায় আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে উপস্থিত সকলে এ দৃশ্য দেখছে, কিন্তু রাজনৈতিক প্রকোপ থাকার ফলে কেউ এগিয়ে এসে কিছু বলতে পারল না। সাহস হলো না বলার। লামিয়া ভয়ে একেবারে চুপসে গেল। আব্রাহাম ততক্ষণ থামল না যতক্ষণ না ছেলেটা জ্ঞান হারায়। যখন দেখলো ছেলেটা জ্ঞান হারিয়েছে, ছেলেটাকে ছেড়ে দিয়ে হাতে থাকা হকি স্টিকটা ছুঁড়ে ফেললো প্রচণ্ড রাগে। চোখ ঘুরিয়ে লামিয়াকে খুঁজল, পেয়েও গেল। তারপর লামিয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কটমট করে বলে উঠল, খুব শখ জেগেছে প্রেম করার, তাই না? চল, তোকে আজ প্রেম করা শিখাচ্ছি আমি। কথাটা বলেই লামিয়ার এক হাত ধরে টানতে টানতে নিজের বাইকের কাছে নিয়ে আসে। রাগে গজগজ করতে করতে বলল, বাইকে ওঠো। ততক্ষণে লামিয়া ভয়ে দুঃখে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। মনে মনে হাজারবার দোয়া করছে যাতে এখন সে জ্ঞান হারায়, আর আগামী ৩-৪ দিনেও যাতে তার জ্ঞান না ফেরে, আর না হলে আব্রাহাম যাতে জ্ঞান হারাক, আর আজকের জন্য যাতে সে বেঁচে যাক। কিন্তু লামিয়ার একটাও দোয়া কবুল হলো না। লামিয়ার নড়চড় না দেখে আব্রাহাম এবার কোনো প্রকার কথা না বলেই জোর করে তাকে বাইকে বসিয়ে দিল। বাসায় এসে সেদিন কি ঝড়টাই না গেল লামিয়ার উপর।
আব্রাহাম পারে না মেরে তক্তা ছুটিয়ে দেয়, কিন্তু ফাহিমা বেগমের বাধার জন্য তা করতে পারেনি। শেষমেশ রাগের মাথায় বলেই দিয়েছিল যে ওর স্কুল যাওয়া বন্ধ। তা শুনে কি কান্নাটাই না করেছিল লামিয়া। তারপর পুরো 1 সপ্তাহ স্কুলের চৌখাট পার হতে পারেনি। 1 সপ্তাহ পর স্কুল যেতে পেরেছিল, কিন্তু ততদিনে অনেক কিছুই বদলে গিয়েছিল। যে বন্ধুগুলো আগে তাকে সবসময় ঘিরে থাকতো, তারা এখন তাকে দেখলেও পাত্তা দেয় না, এড়িয়ে চলতো সবসময়। আর ছেলেরা, তারা তো ভুলেও লামিয়ার দিকে চোখ তুলেও তাকাতো না। পুরো একলা হয়ে গিয়েছিল সে। ওই ঘটনার পর থেকে ওই ছেলেটাকেও আর এই স্কুলে দেখতে পায়নি। কিছুদিন নিয়মিত স্কুলে যাওয়ার পর হঠাৎ করে আবারও তার স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া হয়। 3-4 দিন অতিবাহিত হতেই পুরনো স্কুল বাদ দিয়ে নতুন স্কুলে ভর্তি করানো হলো, যেটা ছিল একটা গার্লস স্কুল, যেখানে আব্রাহামের আদেশেই ভর্তি করানো হয়। সেই ঘটনার পর তার জীবন পুরোপুরি পাল্টে যায়। আগে বাসা থেকে বের হতে পারলেও সেদিনের পর থেকে বাসা হতে বের হওয়া নিষিদ্ধ হয়ে যায়। শুধুমাত্র স্কুল ছাড়া আর কোথাও বের হওয়ার অনুমতি নেই। বাসায় প্রাইভেট টিউটরও রাখা হয়, তাও মেয়ে। ছেলেদের সামনে যাওয়াই বন্ধ। যদি বাসায় কোনো কাজে ছেলেরা আসতো, তাহলে যতক্ষণ না তারা যাবে ততক্ষণ লামিয়া নিজ রুম হতে বের হওয়াই নিষিদ্ধ ছিল। আর এখন বাসায় ছেলেদের আসায় পুরোপুরি বন্ধ। নিজের সকল প্রয়োজনীয় জিনিস চাওয়া মাত্রই হাজির পাবে লামিয়া, তবুও তার কোনো প্রকার বাইরে যাওয়া চলবে না। সেদিনের পর থেকে আব্রাহামের প্রতি ভয়টাও আরও বেড়েছে। ভুলেও আব্রাহামের সামনে পড়তে চায় না। চঞ্চল মেয়েটা কেমন যেন চুপসে থাকে। যদিও মাঝে মাঝে ফাহিমা বেগম আর নিশাতের সামনে তার চঞ্চলতা প্রকাশ পায়, কিন্তু আব্রাহামের আশেপাশে থাকলেও একেবারে চুপ হয়ে যায়। আব্রাহামের প্রতি তার এত ভয় শুধু কি এই একটা কারণে? না, আরও অনেক ঘটনা আছে, যার দরুন আব্রাহামকে লামিয়া জমের ন্যায় ভয় পায়। লামিয়া মাঝে মাঝে বুঝতে পারে না এই লোকের সমস্যাটা ঠিক কী। নিশাত আপু তো তার আপন বোন, কোন নিশাতের ক্ষেত্রে তো এমন কিছু করে না, তাহলে শুধু তার বেলায় কেন এমন করে লোকটা? এই ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল লামিয়া। 7-5 ভাবা বন্ধ করে ক্লাসে মন দিল। সদর দরজার এক কোণে দাঁড়িয়ে মাথাটা খানিক ভেতরে ঢুকিয়ে ড্রয়িং রুমে উকি দিচ্ছে লামিয়া। চোরা চোখে চারিদিক পর্যবেক্ষণ করছে। আব্রাহাম ঘরে নেই, চোরের মতো উকি না দিয়ে ভিতরে আয়। হঠাৎ ফাহিমা বেগমের কথা বলায় চমকে লাফিয়ে উঠল খানিক। নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করলো। লামিয়াকে ভেতরে আসতে দেখেই মুচকি হাসি দিয়ে ইশারায় তার কাছে ডাকলো। লামিয়া সিরিয়াস ও বাধ্য মেয়ের ন্যায় ফাহিমা বেগমের সামনে এগিয়ে সৌজন্যমূলক একটা হাসি দিয়ে শুধালো। কেমন আছো বড় মা? এই তো ভালো। এভাবে উকি দিয়ে আব্রাহাম বাসায় আছে কিনা তা দেখছিলি বুঝি? বাসায় থাকলে নিশ্চিত এতক্ষণে আবার ফিরে যেতি, তাই না? লামিয়া কিছু বলল না, অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রইল। ফাহিমা বেগম ফের বলল, তা বলি, আমার ছেলেকে এত ভয় পাস কেন তুই? ও কি বাঘ না ভাল্লুক যে ওর সামনে পড়লেই তোকে খেয়ে ফেলবে? লামিয়া তৎক্ষণাৎ বিরোধিতা করল, চঞ্চলতার সহিত বলে উঠল, না না বড় মা, তোমার ছেলে পাগল ভাল্লুকও না, সে তো আস্ত একটা রাক্ষস। সে শুধু আমাকে খাবে না, পুরো গিলে ফেলবে। লামিয়ার কথা শুনে ফাহিমা বেগম হো হো করে হেসে উঠল। লামিয়া সেদিকে তাকিয়ে অসহায়ের মতো করে বলল, হে সোনা বড় মা, তোমার ছেলে কতটা ভয়ঙ্কর তা শুধু আমিই জানি। তার সামনে গেলেই মনে হয় এই বুঝি আমার মাথাটা ঘাড় থেকে আলাদা করে দেবে। আমি যে কতটা অসহায় তা শুধু আমিই জানি। ফাহিমা বেগম লামিয়ার দুঃখের কথা শুনে অনেক কষ্টে নিজের হাসি সংবরণ করার চেষ্টা করলো। আহারে থাক, আর কষ্ট পাস না। আমি আব্রাহামকে বলে দেব, ও যাতে তোকে আর ভয় না দেখায়, ঠিক আছে? এখন বল, কি কাজে এখানে আসা? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। নিশাত আপু কোথায় গো? ওর ঘরে আছে, গিয়ে দেখ। আচ্ছা। বলেই লামিয়া আর 1 সেকেন্ডও সময় অতিবাহিত না করে দ্রুততার সহিত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। চঞ্চলতার সাথে উপরে আসলেও করিডোরে এসে পা থেমে যায়। নিশাতের রুমের পাশে আব্রাহামের রুম, যার দরুন নিশাতের রুমে ঢোকার আগে তাকে আব্রাহামের রুম অতিক্রম করতে হবে। পা টিপে টিপে হাঁটছে লামিয়া, যাতে আব্রাহাম কোনোভাবেই তার উপস্থিতি টের না পায়। নিজের সর্বোচ্চ চেষ্টা করছে যাতে পায়ে পরিহিত নুপুরের শব্দ আব্রাহামের কানে না যায়, গেলেই সর্বনাশ। হঠাৎ কিছু একটা মনে পড়তে নিজের কপাল চাপড়ালো। আরে বড় মা তো বললো উনি বাসায় নেই, তাহলে আমি শুধু শুধু এত ভয় পাচ্ছি কেন?
কথাটা বলেই নিজেকে কিছুটা স্বাভাবিক করে আবার আগের ন্যায় চঞ্চলতা নিয়ে নিশাতের রুমের দিকে অগ্রসর হলো। রুমের ভেতরে প্রবেশ করতেই নিশাতকে খাটের উপর দেখতে পেল, যে কিনা খুব মনোযোগ সহকারে উপন্যাসের একটা বই পড়ছে। নিশাত মেয়েটাকে বরাবরই বেশ পছন্দ করে লামিয়া। দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই তার ব্যবহার। নিশাত লামিয়ার 2 বছরের সিনিয়র, এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী, একই কলেজের। লামিয়ার ভালো লাগা মানুষগুলোর কাতারে 3য় নম্বরে অবস্থান রয়েছে নিশাতের। বই পড়ার ব্যস্ততার মাঝে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকায় নিশাত। লামিয়াকে দেখতে পেয়ে একটা মিষ্টি একটা হাসি দিয়ে শুধালো, বাবা, তা মহারানী আজ কি মনে করে এই গরিবের ঘরে পদার্পণ করলেন? লামিয়া এগিয়ে গিয়ে নিশাতের পাশে বসতে বসতে বলল, এমনভাবে বলছো যেন আমি কত যুগ ধরে এ ঘরে আসি না। ভুলে যেও না, কাল রাতেও এ ঘরেই ঘুমিয়েছি আমি। লামিয়ার ঠোঁট উল্টানো কথার পাছে নিশাত কৌতুক করে বলল, হ্যাঁ, তা তো ভাইয়ের ভয়ে থাকতে হয়েছে বলে। লামিয়া নিজের নাকের পাটাতন ফুলালো। আমি মোটেও কাল তোমার ভাইয়ের ভয়ে এ ঘরে থাকিনি, সেটা তো আমার ইচ্ছে হয়েছিল তাই রয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখেছি গতকাল কিভাবে ভাইয়ের কথা শুনলেই ভয়ে ভ্যা ভ্যা করে কান্না করেছিস। নিশাতের কথায় গাল ফুলালো লামিয়া। অভিমানী হয়ে বসে রইল। লামিয়ার বাচ্চামো দেখে নিশাত খানিক হাসলো। লামিয়ার ফুলে থাকা গালটা একটু টেনে দিয়ে বলল, আচ্ছা হয়েছে, আর গাল ফোলাতে হবে না। তা কি কাজে এসেছিলি তা তো বললি না। লামিয়া তৎক্ষণাৎ নিশাতের গা ঘেঁষে বসলো। নিজের সব রাগ অভিমান এক সাইডে রেখে আবদার করলো, আপু তোমার ফোনটা একটু দাও না। ফেসবুকে ঢুকবি? লামিয়া মেকি হেসে চটজলদি উপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। নিশা তা দেখে ফোঁস করে শ্বাস ত্যাগ করলো। বালিশের নিচে হাত রেখে নিজের ফোনটা বের করে লামিয়ার দিকে বাড়িয়ে দিল। লামিয়াও তা খুশি হয়ে নিয়ে ফোনে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নিশাত আবার বইয়ের দিকে মন দিতে দিতে বলল, এমনিতে তো সব কাজ করতে গেলে ভেজা বিড়াল হয়ে যাস, তবে এই ফেসবুক চালানোর সময় এত সাহস আসে কোথা থেকে শুনি? শোনো আপু, 1971 সালে ছিল মুক্তিযোদ্ধা, আর বর্তমানে রয়েছে ফেসবুক যোদ্ধা। আর ফেসবুক যোদ্ধাদের ভয় পেলে চলে না। ফেসবুক যোদ্ধা? সেটা আবার কি ম্যাডাম, যদি দয়া করে একটু বুঝিয়ে বলতেন। লামিয়া অভিজ্ঞদের ন্যায় বলা শুরু করলো, দাঁড়াও বলছি। এই যে দেখো, একদল আজাইরা পাবলিক যাদের সারাদিন কোনো কাজ থাকে না, শুধু শুধু ফেসবুকে ঘোরাঘুরি করে, আবার মাঝে মধ্যে আবোল তাবোল যা মাথায় আসে তাই পোস্ট করে। মানুষের পোস্টে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করবে, কে পালিয়েছে কে দেশে আছে এসব নিয়ে লাফালাফি করবে, নতুন নতুন ফেক ফ্রেন্ড গড়ে তুলবে। এদের আবার একটা ভালো দিকও আছে, দেশের কোনো ধরনের অন্যায় হলে এরা এগিয়ে আসে, ঘরে বসেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদেরকেই ফেসবুক যোদ্ধা বলে, বুঝলে? নিশাত অবাক হয়ে নিজের হাতের বইটা নিচে রেখে করতালি দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, কি অযৌক্তিক কথা। তুমি ফেসবুক যোদ্ধা? আপনার ভালোর জন্য একটা পরামর্শ দিচ্ছি, একটু সাবধান হন। আমার ভাই যদি কোনোভাবে জানতে পারে না যে আপনি দিন দিন ফেসবুক যোদ্ধা হচ্ছেন, তাহলে আপনার ওই হাত আর আমার এই ফোন দুটোই আস্ত থাকবে না। লামিয়া চুপসে গেল কিয়ৎক্ষণের জন্য, তারপর আবার নতুন উদ্যমে বলল, আরে চিন্তা করো না তো, তোমার ভাই কিছুই জানতে পারবে না। ও তাই নাকি? অতি পরিচিত রাশভারী কণ্ঠে লাফিয়ে উঠল দুজনেই। আতঙ্করা এসে বাধা বাঁধল মনে। চকিত হয়ে দরজার দিকে তাকাতেই দেখতে পেল আব্রাহামকে। প্যান্টের পকেটে 2 হাত গুজে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মাত্র বাহির থেকে এসেছে। মুখের ভঙ্গিমা ঠিক বোঝা যাচ্ছে না। শীতল দৃষ্টি রয়েছে লামিয়ার দিকেই। সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তাদের দিকে। তা দেখা মাত্রই নিশাতের সাথে আর একটু গা ঘেঁষে বসে নিজেকে আড়াল করার চেষ্টা চালালো লামিয়া। মনে মনে কয়েকবার ইউনুস দিয়া পড়তে শুরু করলো। নিশাত ভাইকে দেখে কয়েকটা শুকনো ঢোক গিলল। মনে মনে দোয়া করলো যাতে লামিয়ার ফেসবুক ব্যবহারের কথা যাতে না শুনে থাকে, না হলে বাসায় আজ একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কি জানতে পারবো না? নিশাত আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম এক ভ্রু উঁচিয়ে সন্দিহান কণ্ঠে বলল,
কি লুকাচ্ছিস আমার থেকে তোরা? আব্রাহামের কথা শুনে নিশাত দীর্ঘশ্বাস ছাড়ল। যাক, তার মানে তার ভাই কিছুই শুনতে পায়নি। কি বলতে হবে তা মনে মনে ভেবে নিল। কই কিছু না তো। ও, তার মানে তুই বলবি না? ঠিক আছে, তোর বলতে হবে না, আমি নিজেই বের করে নিব। আর আমি যদি খোঁজ নিয়ে কোনো উল্টো পাল্টা কথা জানতে পারি, তাহলে তোদের কপালে যে কি পরিমাণ দুঃখ আছে তা তো জানিসই। না না ভাইয়া, আমি বলছি। নিশাতের কথা শুনে ঘাবড়ালো লামিয়া। নিশাত আবার সত্যি সত্যি বলে দেবে না তো? তাহলে নিশ্চিত আজ তার এ পৃথিবী থেকে শেষ দিন হবে। আসলে আজ হৃদির ক্লাস টেস্ট ছিল, কাল এত সব ঝামেলার মধ্যে আর পড়তে পারেনি, তাই ফোন করেছে। আর ভয়ে তোমাকে এ বিষয়ে জানাতে চাচ্ছিল না। নিশাতের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো লামিয়া। নিশাতের জন্য এবারের জন্য বেঁচে গেল। ইচ্ছে করছে নিশাতকে মাথায় তুলে একটা নাচ দিতে। আব্রাহাম বিশ্বাস করলো কি না বোঝা গেল না। লামিয়ার হাতে ফোন দেখে নিশাতকে উদ্দেশ্য করে বলল। ওর হাতে ফোন কেন? নিশাত আমতা আমতা করে জবাব দিল। আসলে ওর নাকি অনেক বোর লাগছিল, তাই আমার ফোনটা দিয়েছিলাম নাটক দেখতে। দেখি, এইদিকে দে তো ফোনটা। আব্রাহামের কথা শুনে ঘাবড়ে গেল দুজনই। একে অপরের মুখ চাওয়াচই করলো। এবার বোধহয় আর শেষ রক্ষা হবে না। লামিয়া সবে নিজের আইডিটা লগ ইন করেছিল, এখন কি হবে? লামিয়ার কোনো প্রকার নড়াচড়া না দেখে ধমকে উঠল আব্রাহাম। কি হলো, দে। কাঁপা কাঁপা হাতে নিশাত ফোনটা বাড়িয়ে দিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।